ঘরও গেল, বাইর বাহারও গেল, ওনার দলও গেল, ওনার পরিবারও গেল। দেখুন, আজকে যখন পরিষদীয় দল ভাগ হয়ে বিভাজিত হয়ে পুরো অংশটাই কার্যত একটা আলাদাভাবে স্পিকারের সাথে বসলেন বিজনেস সেশনে, মানে বিজনেস কমিটির মিটিংয়ে, ঠিক উল্টো দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে কলকাতা কর্পোরেশনের গতকালের যে মিটিং, শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, সেখানে সজলদেরকে ঠেলে ববি হাকিম থেকে শুরু করে কাজলী বন্দ্যোপাধ্যায়রা সামনে চলে আসলেন, সজলরা পিছিয়ে গেল। এবং আজকে এই বাবুন বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন, কেন যাচ্ছেন তো বোঝা যায়, কারণ 2021-এর ঘটনা, আমি হয়তো কিছুটা সাক্ষীও। বাবুন সেই সময়ই বিজেপি চলে যাওয়ার কথা ছিল, প্রার্থী হতে চেয়েছিলেন সম্ভবত হাওড়ায়, একদম ভোটার কার্ড উনিই তো বোধহয় ভোটার কার্ড চেঞ্জ করেছিলেন, এবং সেই তারপরে সময় পেলেন প্রসূনবাবু। সেই সময় শেষ মুহূর্তে কি জাদু বলে, হয়তো প্রশাসনিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আটকে রেখেছিলেন, কিন্তু কোলাঘাট পর্যন্ত প্রায় চলে যাওয়ার মতন অবস্থা তার তৈরি হয়েছিল। আজকে সেই বৃত্তটা পূরণ উনি করতে যাচ্ছেন দিল্লিতে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে নিঃস্ব যে দলের সবাই চলে যাচ্ছে, দিল্লিতে তার সংসদীয় দল ভেঙে আলাদা দলের সাথে মার্চ করেছে এনসিপিআইয়ের সাথে, কলকাতাতে ঋতব্রত নেতৃত্বে বিধানসভাতে একেবারে কমপ্লিটলি দলটা ভেঙেছে এবং সেটা আলাদা পৃথক গোষ্ঠী হিসাবে মর্যাদা পাচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে না, তার দলের কুণাল ঘোষকে ডাকা হচ্ছে না। ফলে কুণাল ঘোষ যারা এখনও রয়েছেন তার সাথে, তাদেরকে বাধ্য করে ঋতব্রতদের মর্যাদা দিয়ে তাদেরকেই বিরোধী দলের স্বীকৃতি দেওয়া হচ্ছে। আর কলকাতা কর্পোরেশনের যা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, তাতে তো মনে হয় আগামী যে ডিসেম্বর মাসে নির্বাচনের কথা মুখ্যমন্ত্রী বলেছেন, সেইখানে হয়তো ঋতব্রতদের একটা গোষ্ঠী প্রত্যেকটা আসনে হয়তো প্রার্থী দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তার মানে প্রত্যেকটা ওয়ার্ডে প্রার্থী দিতে? 144টা ওয়ার্ডে প্রার্থী দিতেন। দেখুন, ভাবতে পারেন গতবারের 21শে জুলাই কাউকে বললে বিশ্বাস করতেন যে এই বছরে 21শে জুলাইয়ের কিভাবে উদযাপন হবে সেটা তৃণমূল ঠিকই করে উঠতে পারছে না, আদৌ হবে কিনা, কোন স্তরে হবে, কোন আকারে হবে, এটা কিন্তু ভাবার। যে দেখুন, দল তো ভেঙেছে কেন, খুব পরিষ্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যত আঁকড়ে ধরে রাখেছে, কি সম্পর্ক আমি জানি না, কোন রক্তের সম্পর্ক আমি জানি না, কিন্তু যত উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কোনোভাবে প্রোটেক্ট করতে চাইছেন, ততই দলটা আরও ভাঙছে, পরিবারটা তার ভাঙছে, খান খান হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যরা অভিষেকের বিরুদ্ধে কথা বলছে, দলের সমস্ত সদস্যরা তার মানে অভিষেকের বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু তারপরেও আমি বলবো, আজকে যারা সংসদের মধ্যে বিভাজন তৈরি করেছেন বা নতুন দলে যুক্ত হয়েছেন বা বিধায়ক যারা যুক্ত হয়েছেন, এরা কিন্তু নানা ক্যাটাগরি। কেউ নিজের বিপুল সম্পত্তি তৈরি করেছেন, সম্পত্তির থেকে বাঁচার জন্য, তদন্ত থেকে বাঁচার জন্য তারা বিজেপির কাছাকাছি যেতে চাইছেন, বলছেন আমরা এনডিএকে সমর্থন করব, আমরা মানে বিজেপির উন্নয়ন যজ্ঞে সামিল হয়ে গেলাম। একেবারে পরিষ্কার কোটি কোটি টাকা এরা করেছে, দুর্নীতি করেছে, দুর্নীতির তদন্ত থেকে বাঁচার উপায় এরা খুঁজে বাড়ছে। যেমন করে এক সময় আপনার মনে থাকতে পারে প্রফুল প্যাটেল বিপুল সম্পত্তির মানে জাস্ট বিজেপিতে চলে গেল, তদন্ত বন্ধ হয়ে গেল। এটা তো আমরা দেখেছি পশ্চিম ভারতবর্ষের। ফলে এরা অজস্র উদাহরণ আছে, পরের পর তার বিরুদ্ধে এবং নির্বাচন এলে সেই তদন্তের গতি বাড়ত, তারপর কার্যত তাকে রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের যে অংশটা বিপুল টাকা করেছে, তারা আজকে দিল্লিতে আলাদা সাংসদ মানে আলাদা গোষ্ঠী তৈরি করেছে একটা অংশ, কলকাতাতেও তাই। আরেকটা অংশ হলো যে সত্যি তারা কোণঠাসা ছিল, ইন ট্রু সেন্স কোণঠাসা ছিল, যে দলের মধ্যে কোণঠাসা ছিল, দলের মধ্যে কোনো বক্তব্য রাখতে পারতো না, তাদের পিছিয়ে রাখা হয়েছিল। সেই অংশটাও বিদ্রোহ ঘোষণা করে বেরিয়ে চলে গেছে। আরেকটা অংশ হলো যে ক্ষমতার ভিত্তির মধ্যে গত 15 বছর ধরে ছিলেন, অভ্যাসে পরিণত করেছেন। এরা হয়তো দুর্নীতি কেউ কেউ করেনও নি, কিন্তু 15 বছর ছাড়া টিকতে পারবেন না, জল ছাড়া মাছের মতো অবস্থা। কারণ তাকে মানে জল ছাড়া যেমন মাছ বাঁচে না, এরা ক্ষমতার ছাড়াও বাঁচতে পারবে না। ফলে এরা লাল বাতি নিয়ে অভ্যস্ত, এরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত, এরা মানে যে দম লাগে, যে দম এর মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতার ভূমিকা পালন করেছেন, সেই দম তাদের নেই। সেই দম নেই জন্য বিরোধী দলের নেতৃত্বে যেতে চাইছেন না, শাসক দলের সাথে যুক্ত হতে চাইছেন। আরেকটা অংশ আছে, এটা আপনি একটু কিছুদিন পরে বুঝতে পারবেন, যে আপাতত বাবা
একটু জলে মানে জল যেদিকে যাচ্ছে সেদিকে চলে যাও। এরা কিন্তু কেউ কেউ ফিরে আসতে পারে সুমন্ত, আমি বলছি। আমি গতকাল রচনার অবস্থানটা দেখে আমার কিন্তু সন্দেহ বেড়েছে যে এদের মধ্যে একটা অংশ যে ভাই যখন ঝড় আসে মাথাটাকে নিচু করো, তারপরে যেই ঝড়টা চলে যাবে আস্তে আস্তে যেখানে ছিলাম সেখানেই পজিশন নাও, এইরকম একটা সিচুয়েশনও কিন্তু আসতে পারে। কিন্তু আমি কিন্তু একজন অধ্যাপক হিসেবে দুটো জায়গা থেকে আমার কনসার্ন। ধরুন পশ্চিমবাংলার বিধানসভায় 285 জনই যদি শাসক দলের হয় তাহলে সেটা যে খুব ভালো নয়। সুমনদা বারবার বলি ওরা আবার একইভাবে আমি আপনাকে বলবো যে দেশের রাজনীতিতেও যেভাবে দল ভাঙানোর রাজনীতি আমি মহারাষ্ট্রে দেখেছি, কর্ণাটকে দেখেছি, পশ্চিমবাংলায় দেখলাম, আমার কাছে কোনো একটা জায়গায় মনে হয় যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নীতি নৈতিকতার বিরাট গুরুত্ব আছে। আমি হয়তো মানে আমি বলছি যে এই এন্টার তৃণমূল ভাঙাতে সবচেয়ে বেশি লাভবান বিজেপি হলো, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এবং তৃণমূল ভেতর থেকে না ভাঙলে বিজেপির পক্ষে সম্ভব ছিল না ভাঙানো, এমন তো না যে পুলিশ প্রশাসনকে দিয়ে ভাঙিয়েছে। তাহলে পরিষ্কার মানে এই যে ভাঙাটা, এই ভাঙাটাতে সবচেয়ে বেশি লাভবান হবে বিজেপি, কারণ আগামী অল্প সময়ের মধ্যে তাদের একটার পর একটা যে বিল, তাতে ওয়ান নেশন ওয়ান ভোট বিল, তার মধ্যে ডিলিমিটেশন বিল, মহিলাদের রিজার্ভেশন বিল, এগুলো পাশ করার জন্য মানে নরেন্দ্র মোদী সরকার একদম উগ্রীব হয়ে আছেন, যে কোনো মূল্যে তারা পাশ করাতে চাইছেন। ফলে সেইখানে তৃণমূল কংগ্রেসের এই অংশটা যারা সরাসরি বলছেন আমরা এনডিএ কে সমর্থন করব, এবং এমনও শোনা যাচ্ছে যদিও এটা সমর্থিত নয় যে তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হতে পারেন, আমি জানি না মন্ত্রী হবেন কিনা, কিন্তু যে সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ সম্ভাবনা রাজনীতির সম্ভাবনা শিল্প একদম। ফলে আগামী দিনে এইটা প্রশ্ন আসবে যে 12 বছরে নরেন্দ্র মোদী এই রাজ্যে কাউকে ক্যাবিনেট র্যাঙ্ক দেননি, এমনকি সুকান্ত মজুমদারকে নয়, তাহলে কি শেষ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কপালে ক্যাবিনেট র্যাঙ্ক জুটবে পশ্চিমবাংলায় প্রথম নরেন্দ্র মোদী মন্ত্রিসভায়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।